বিএনপির স্থায়ী কমিটির সভায় নিশ্চিত হবে কে হচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে 6 জন এবং দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে 9 নারীকে পুশিনের চেষ্টা। রোহিঙ্গা সেজে ত্রাণ সুবিধা গ্রহণ, পরিচয় সংকটে টেকনাফ শরণার্থী ক্যাম্পে বসবাসরত বহু বাংলাদেশি। 2030 সালের মধ্যে চালু হবে চট্টগ্রাম বে টার্মিনাল, ব্রেক ওয়াটার নকশা চূড়ান্ত করার উদ্যোগ কর্তৃপক্ষের। মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটি, কোন কোন এলাকায় গ্যাস সরবরাহ ব্যাহত, পাম্পে গ্রাহকদের ভিড়। স্বাগত দেশযোগের সঙ্গে আছি মার্জিয়া তিশা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি থেকে রাষ্ট্রপতি পদে কে মনোনয়ন পাচ্ছেন, দলটির শীর্ষ নেতারা বলছেন এ বিষয়ে সিদ্ধান্ত হবে জাতীয় স্থায়ী কমিটিতে। শনিবার বগুড়ায় সাংবাদিকদের প্রশ্নে এমনটাই জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ঢাকায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী জানান, সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের বিচার নিয়ে স্থায়ী কমিটিতে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। দর্শক আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। মেয়াদ শেষ হওয়ার 2 বছর আগেই পদত্যাগ করেছেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এখন নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক হিসাব নিকাশ। বগুড়ায় এক অনুষ্ঠান শেষে এ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের কাছে জানতে চান সাংবাদিকরা। তিনি জানান, এ নিয়ে তারা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। বিএনপি সভা করবে, মিটিং করবে, স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে, বিএনপির ডিসিশন হবে, এরপরে জানতে পারবেন। সংবিধান অনুযায়ী যে সমস্ত নিয়ম আছে সেগুলো মেনে দল যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। এদিকে জিয়া উদ্যানে রাষ্ট্রায়ত্ত 12 প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানদের নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনিও জানান, রাষ্ট্রপতি বিষয়ে আলোচনা করেই সিদ্ধান্ত। উনি যেটা লিখিতভাবে গণমাধ্যমে সেটি জানিয়েছেন, সেটি হচ্ছে তার গুরুতর শারীরিক অবস্থা অবনতি হয়েছে, তো সেটাই আমরা জানি এবং সেই কারণেই তিনি পদত্যাগ করেছেন। পদত্যাগের আগে এবং পরেও মোহাম্মদ শাহাবুদ্দিনের বিচার চাইছে বেশ কয়েকটি রাজনৈতিক দল, তবে এ নিয়ে কোনো অবস্থান জানায়নি বিএনপি। রিজভী বলেন, বিষয়টি নিয়ে দলের নীতি নির্ধারকরা আলোচনা করবেন। রাষ্ট্রপতির ব্যাপারে কি সিদ্ধান্ত হবে, এটা দল সিদ্ধান্ত যখন নেবে তখন নেবে, কি নেবে সেটা দল জানে। উচ্চতর নীতি নির্ধারণী ফোরাম আছে, নির্বাহী কমিটি আছে, সেটা দলের বিষয়। সংসদ সদস্যদের গোপন ভোটে নির্বাচিত হন রাষ্ট্রপতি। এক্ষেত্রে 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকায় সরকারি দল বিএনপির মনোনীত প্রার্থী সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি হবেন, এমনটা বলাই যায়। মাহিলা ইসলাম, 71, ঢাকা। জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। টানা 7 দিনের সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ওইসব এলাকার সিএনজি চালিত গাড়িগুলো। কোনো কোনো এলাকায় বাসা বাড়িতেও গ্যাস পাওয়া যাচ্ছে না। প্রভাব পড়েছে কলকারখানার উৎপাদনেও। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। নেত্রকোনায় টানা 4 দিন ধরে তিতাস গ্যাসের সংযোগ বন্ধ থাকলেও সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ নেই 7 দিন। গ্যাস সংকটে জেলার প্রায় 800 থেকে 1000 সিএনজি চালিত অটোরিকশা চালক কাজ করতে পারছেন না। অটোরিকশা চালকরা জানান, বাধ্য হয়ে এলপিজি গ্যাস ব্যবহার করে যানবাহন চালাচ্ছেন তারা। তবে এলপিজিতে ব্যয় প্রায় 3 গুণ বাড়লেও যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিতে রাজি হচ্ছেন না। আমাদের এখন এলপি ভরে চালাইতে হচ্ছে গাড়ি, ভাড়া বাড়তে চাইলে ভাড়া যাত্রী দিতে চায় না। নারায়ণগঞ্জে গ্যাসের চাপ না থাকায় অনেক শিল্প কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কোনো কোনো কারখানায় উৎপাদন স্বাভাবিক ক্ষমতার মাত্র 15 থেকে 20% নেমে এসেছে। পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন যানবাহন। রূপগঞ্জের 16টি ফিলিং স্টেশনের মধ্যে মাত্র 2টিতে গ্যাস সরবরাহ করা হচ্ছে। এতে ফিলিং স্টেশনগুলোতে বাড়ছে বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি। যানবাহন চালকরা জানান, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় পরিমাণ গ্যাস পাচ্ছেন না। সাভারে বাসাবাড়িতে দিনের বেশিরভাগ সময় গ্যাস না থাকায় বিপাকে পড়েছেন এলাকার বাসিন্দারা। বাধ্য হয়ে অনেকে এলপিজি সিলিন্ডার কিংবা কাঠের চুলা ব্যবহার করছেন।
এরই মধ্যে তিতাস গ্যাস অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন পৌরবাসী। আমরা বিল দেবো, গ্যাস পাবো না, 1 বছর 2-3 বছর ধরে এরকম, আর 2 মাস ধরে তো 1 মিনিটের লেগে বাড়িটা গ্যাস আমরা। বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টাও থাকে না, মানে 1 মিনিটও না। পাম্পে লাইনে গ্যাস নাই, যা গ্যাস আছে ওই পরিমাণের গ্যাস মনে করেন যে গাড়িতে দিতে পারে না। গ্যাস সংকটের প্রভাব পড়েছে এই অঞ্চলে শিল্প কারখানাগুলোতেও। খুব স্বল্প সময়ে চেষ্টা করব যে কিভাবে এটা প্রবলেমটা সলভ হয়, যেই এলাকায় যেই লাইনে গ্যাসটা নাই সেই জায়গায় কিভাবে বৃদ্ধি করা যায়। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মতো উপজেলা শহরেও সড়কের পাশে ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের জন্য দীর্ঘ লাইন দেখা গেছে। শাকিলা সিথি, ৭১। রূপগঞ্জে তীব্র গ্যাস সংকট থাকায় যানবাহনে দ্বিগুণ থেকে 3 গুণ ভাড়া আদায় করা হচ্ছে। দর্শক, এই বিষয়ে আরো তথ্য জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, একটু জানাবেন কবে থেকে গ্যাস সংকট দেখা দিয়েছে এবং এই বিষয়ে সংশ্লিষ্ট যারা আছেন তারা কি বলছেন, সাথে আরেকটি বিষয় জানাবেন বর্তমানে যানবাহনের ভাড়া কেমন দেখতে পাচ্ছেন সেখানে? এই 18 জুলাই থেকে কিন্তু সারা দেশের মতো নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাসের যে প্রকট সেটা কিন্তু ব্যাপক আকার রূপ ধারণ করছে। বিশেষ করে গ্যাসের প্রেশার একেবারে কম থাকার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন রাত থেকে সকাল এবং সারাদিন ব্যাপী কিন্তু বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে প্রতিদিন কিন্তু তারা যে পরিমাণ স্বাভাবিক সময়ে 180 থেকে 200 যে প্রেশার গ্যাসের যে প্রেশার থাকার কথা, তাই সেই সিএনজি ফিলিং স্টেশনগুলো কিন্তু দেখা যাচ্ছে 40, 60 কি 70 এর বেশি কিন্তু প্রেশার উঠছে না, যার কারণে তাদের চাহিদা মতো যে গ্যাসের গাড়িতে সরবরাহ করতে দরকার সেটা কিন্তু তারা নিতে পারছে না। যে কারণে কিন্তু তারা গ্যাস নিয়ে কিন্তু নির্দিষ্ট গন্তব্যস্থলে তারা ভাড়ায় যে চালিত সিএনজি অটোরিকশা সহ বিভিন্ন যে প্রাইভেট কারগুলো আছে যেগুলো নিয়ে যাত্রী ভাড়া আসা যাওয়া করে, সেই গাড়িগুলো কিন্তু তারা সঠিক জায়গায় যাত্রীদের নিয়ে যেতে পারছে না, এমনকি তারা যাত্রীদের গন্তব্যস্থলে রেখে তারা কিন্তু তাদের গন্তব্যস্থলে আসতে পারছে না। তো এই ব্যাপারে কিন্তু আমরা এই ফিলিং স্টেশনের কর্তৃপক্ষের সাথে আমরা কিন্তু বরাবরই কথা বলেছি। তারা আমাদেরকে বলেছে যে তাই গ্যাসের যে চাপটা কিন্তু পরিমাণ মতো না থাকার কারণে কিন্তু প্রতিদিন কিন্তু গাড়ির চাপটা কিন্তু তারা অনেকটা বেশি পাচ্ছে, কারণ তার সিএনজিতে যে পরিমাণ গ্যাস নেওয়ার কথা সেটা কিন্তু তারা দিতে পারছে না। তবে তারা বলছে যে এই সমস্যা যদি সমাধান না হয় তাহলে কিন্তু সামনের সময়গুলোতে বড় প্রকট আকার ধারণ করবে। এইটা কিন্তু শুধু এই যানবাহনের ক্ষেত্রে কিন্তু শিল্প অঞ্চলের ক্ষেত্রে কিন্তু আরেকটা বিষয়, শিল্প প্রতিষ্ঠানের সাথে আমরা কথা বলে জানতে পারি তারা কিন্তু গ্যাসের কিন্তু চাপ কম থাকে, তারা কিন্তু উৎপাদন অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে, তাদের কিন্তু ব্যবসা বাণিজ্য একটা লাঠি চলে যায় বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ব্যবসার ব্যাপারে আমরা যেটা আমরা জানতে পারি যে গ্যাসের যে দাম, গ্যাসের প্রেশার কম থাকা, গ্যাস কম নেওয়া হচ্ছে, সেই সুযোগ কিন্তু কিছু যানবাহন চালকরা কিন্তু যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে। সেটা কিন্তু যাত্রীরা বরাবরই তারা অভিযোগ করে যাচ্ছে যে এই ভাড়া নেওয়ার কারণে তারা কিন্তু একটা ভোগান্তিতে পড়েছে। তারাও চাচ্ছে যে দ্রুত যেন সমাধান হয়। তো সর্বোপরি কিন্তু যারা শিল্প কারখানার মালিক কর্তৃপক্ষ, যারা সিএনজি চালক, বিভিন্ন যানবাহন চালক সহ যারা সিএনজি স্টেশনের মালিক কর্তৃপক্ষ, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে যত দ্রুত সম্ভব এটা যদি সরকার যদি সুনজর থাকে এবং যেটা মহেশখালীতে যে এলএনজিতে যে টার্মিনাল গ্যাসের যে ত্রুটি দেখাচ্ছে সেটা দ্রুত সমস্যার সমাধান না হয় তাহলে কিন্তু তাদের জীবিকা নির্বাহ অনেকটাই দুর্বিষহ হয়ে পড়বে। তারা চাচ্ছে দ্রুত সরকার এটা যেন দ্রুত সমাধান করে। তিশা, এই ছিল আমার কাছে সর্বশেষ। রিয়াজ হোসেন, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যেমনটি দেখছিলেন রূপগঞ্জে তীব্র গ্যাস সংকট থাকায় দ্বিগুণ থেকে 3 গুণ ভাড়া আদায় করা হচ্ছে, সেই খবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রিয়াজ হোসেন। নেত্রকোনায় তিতাস গ্যাসের সরবরাহ বন্ধ থাকায় প্রায় 5,500-এরও বেশি গ্রাহক চরম দুর্ভোগে পড়েছেন। সেখানকার বর্তমান পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মির্জা হৃদয় সাগর। সাগর, গ্যাস সংকটের বিষয়ে সংশ্লিষ্টরা যারা আছেন তারা কি বলছেন, সমস্যার সমাধান কবে নাগাদ হতে পারে বলে আপনি জানতে পেরেছেন এবং এই বিষয়ে স্থানীয়রা যারা আছেন তারা কি জানিয়েছেন? আমরা সকাল থেকে জানাচ্ছিলাম যে নেত্রকোনায় গ্যাস সংকটের বেড়ে আছে, 4th দিনে পা দিয়েছে। এখানে গ্যাস সংকটে প্রায় আবাসিক গ্রাহক
$5,500 গ্রাহক ভুক্তভোগী আছে। আবাসিক যে গ্রাহকরা আছে মূলত এই গ্রাহকরা আবাসিক বাসা বাড়িতে যে গ্যাসের সংযোগ রয়েছে এটি নিয়ে সমস্যায় আছে। তবে আবাসিক গ্রাহক চেয়ে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সিএনজিতে। নেত্রকোনায় একমাত্র সিএনজি পাম্পটি বন্ধ থাকায় মূলত সিএনজির উপর প্রভাব পড়েছে, ভাড়া বেড়েছে। আমরা যেটি খবর নিয়েছি এই গ্যাসের প্রভাব ইতিমধ্যে নেত্রকোনা 10টি উপজেলায় প্রভাব পড়েছে। প্রত্যেকটি উপজেলায় যাত্রীদের ভাড়া বেড়ে গেছে, সিএনজি চলাচল কমে গেছে। ইতিমধ্যে সিএনজি সমিতির সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদের যেটি জানিয়েছে যে প্রায় 800 থেকে 1000 সিএনজি চালকের দিন আনিবাদ করতে সমস্যা হচ্ছে, তারা সিএনজি চালাতে পারছে না। যদি সমস্যার দ্রুত সমাধান না হয় তাহলে তারা বিপাকে পড়বে। তৃষা, এই ছিল নেত্রকোনা থেকে সর্বশেষ। সাগর, ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, নেত্রকোনা থেকে আমাদের সহকর্মী মির্জা হৃদয় সাগর যুক্ত ছিলেন। পরিচয় সংকটে পড়েছেন কক্সবাজারের টেকনাফ ও উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বহু বাংলাদেশি। 2017 সালে রোহিঙ্গারা যেসব এলাকায় আশ্রয় নেয় সেই এলাকায় যে বাংলাদেশিরা ছিল এই সমস্যা মূলত তাদেরই। এ নিয়ে ক্যাম্পের বাইরের বাসিন্দারা জানান, পরিচয় লুকিয়ে টানা 7 বছর রোহিঙ্গাদের জন্য বরাদ্দ সুবিধা নেয় তাদের নাম উঠে গেছে রোহিঙ্গা ডাটাবেজে। যদিও ক্যাম্পের ভেতরের বসবাসরত বাংলাদেশিরা এই অভিযোগ অস্বীকার করেছেন। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে শুধু মিয়ানমার থেকে আসা বাস্তুচ্যুত বাসিন্দারা থাকছেন এমন নয়, লাখো রোহিঙ্গার পাশাপাশি এখানে থাকেন বহু বাংলাদেশি। গত 7-8 বছর ধরে এই বাংলাদেশিরা রোহিঙ্গাদের জন্য বরাদ্দ সব সুবিধাই পান, কিন্তু সমস্যায় পড়েছেন রোহিঙ্গাদের বায়োমেট্রিক তালিকা তৈরির পর। এখন ক্যাম্পের বাংলাদেশিরা জন্ম নিবন্ধন কিংবা পাসপোর্ট বানাতে গিয়ে আঙ্গুলের ছাপ দেওয়া মাত্রই অনলাইনে ভাসছে তাদের রোহিঙ্গা পরিচয়। এলাকার জনপ্রতিনিধিরা জানান, ত্রাণ সুবিধার জন্য 2017 সালে অনেকেই বাংলাদেশি পরিচয় গোপন করে স্বেচ্ছায় রোহিঙ্গা বায়োমেট্রিক ডেটাবেজে নাম তোলেন। রোহিঙ্গা যে কার্ড অর্থাৎ ডাটা কার্ড তারা করে ফেলে, যার কারণে তারা এগুলো স্বাভাবিকভাবে নিয়েছিল, কারণ যে সুযোগ সুবিধা সরকার থেকে দিচ্ছে সেই সুযোগ সুবিধাগুলো পাওয়ার আশায়। অবশ্য ক্যাম্পের ভেতরে কয়েকটি বাংলাদেশি পরিবারের সদস্যরা জানায়, সুবিধা নেওয়ার জন্য কেউ কেউ পরিচয় গোপন করে রোহিঙ্গা তালিকায় নাম তোলে। যারা জামাই টামাই নেই বেশি হস্টের বিনিময় আছে, ইতারা গল্লে গইছে আর বাজে স্টেটমেন্ট হবে যেমন কিন্ন আর ন করি কিছু কিছু মানছি মানে রেশন কার্ড দিচ্ছি মা নাই বাপ নাই বলে হয়ে গেছি। কাগজে কলমে যারা রোহিঙ্গা সেজেছেন এ নিয়ে তারা কথা বলতে চাননি। যে দেশের তা এ দেশের মধ্যে তারা কি নাম জানে, গ্রাম জানে, আর তাদের মাঝে মরে যায় গই আর তো গ্রাম ন জানি। আরা তো বাংলাদেশি মানে আরা যদি আবার রোহিঙ্গার কার্ড লই আরা ইক্কাই নয় মধ্যে ইক্কাই নয়, আরা তো বাংলাদেশে আছি। এ নিয়ে কক্সবাজারের জেলা প্রশাসক জানান, এরই মধ্যে বাংলাদেশি নাগরিকত্ব ফেরানোর আকুতি জানিয়ে অন্তত 1000 আবেদন জমা পড়েছে। যারা বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশে যে এনআইডি আছে সেইটার সাথে মিল রেখে কিন্তু পাসপোর্ট দেওয়ার নিয়ম সরকারি বিধান, ঠিক আছে। যদি তারা যেটা বললেন যে ত্রাণ পাওয়ার আশায় ওই দিকে, ডেফিনেটলি তারা সেটা অন্যায় হয়েছে। জেলা প্রশাসক আরও জানান, যাদের নাম রোহিঙ্গাদের তালিকায় উঠেছে তারা বাংলাদেশি ভোটার তালিকায়ও আছেন। এই তালিকা ধরে তাদের আবেদন যাচাই বাছাই হচ্ছে। তবে পরিচয় গোপন করে ত্রাণ নেওয়ার অপরাধে শাস্তি হবে কিনা সে ব্যাপারে কিছুই বলতে পারেননি। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে বে টার্মিনাল প্রকল্পের অন্তত একটি টার্মিনাল 2030 সালের মধ্যে চালুর লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার। জাহাজ চলাচলের চ্যানেল তৈরি এবং সাগরের বৈরী পরিবেশ থেকে অবকাঠামো রক্ষায় ব্রেক ওয়াটার নির্মাণের নকশা চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। বঙ্গোপসাগর লাগোয়া নগরীর পতেঙ্গা উপকূলে নির্মিত হচ্ছে চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় অবকাঠামো বে টার্মিনাল। সমুদ্রের বড় বড় ঢেউ, জলোচ্ছ্বাস এবং বৈরী আবহাওয়া থেকে এ অবকাঠামো রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রে ব্রেকওয়াটার নির্মাণ। জাহাজ চলাচলের পথ বা চ্যানেল নির্মাণেও দরকার এই প্রতিরক্ষা কাঠামো। বে টার্মিনালে জাহাজ চলাচলের এই চ্যানেল বা ব্রেকওয়াটার নির্মাণে $650 মিলিয়ন ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। এখানে ওয়ার্ল্ড ক্লাস কনসালটেন্ট এখানে কাজ করতেছে, টেকনিক্যাল
তারপরে সোশ্যাল এনভায়রনমেন্টাল ডিউ ডিলিজেন্স সব কিছু করে ফাইন্যান্সিয়াল ইকোনমিক্যাল সব করা হচ্ছে। ব্রেকওয়াটারের নকশা যাচাইয়ে এরই মধ্যে সমুদ্রের স্রোত, পলি জমার পরিমাণ এবং জাহাজ চলাচলের পথ বিশ্লেষণ করে 2 ডাইমেনশনাল সিমুলেশনের কাজ শেষ হয়েছে সিঙ্গাপুরে। বে টার্মিনালের 3 ডাইমেনশনাল সিমুলেশনের কাজ দক্ষিণ আফ্রিকায় হওয়ার কথা থাকলেও দ্রুত নকশা চূড়ান্ত করতে সিঙ্গাপুরকেও বিকল্প ভাবা হচ্ছে। প্রাকৃতিক সীমাবদ্ধতাকে কিভাবে আমরা অ্যাডভান্টেজ নিয়ে কাজে লাগাতে পারি সেটার জন্য প্রত্যেকটা সাইডে কনসালটেন্ট আছে এবং সিমুলেশন হচ্ছে। সেই সিমুলেশনে ইভেন পাইলটরাও থাকবে। কর্ণফুলী নদীর 6 কিলোমিটার ভিতরে হওয়ায় চট্টগ্রাম বন্দর প্রাকৃতিক বৈরিতা থেকে সুরক্ষা পেলেও এখানে মাদার ভেসেল ভিড়তে পারে না। আছে জোয়ার ভাটার বাধা। বে টার্মিনালে এ বাধা থাকবে না, ভিড়তে পারবে পানামেক্স জাতীয় বড় দেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন দেখছে এবং আমাদের আমদানি রপ্তানি গতি যেন আরও সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, তার জন্য বে টার্মিনালের গুরুত্ব অপরিসীম। বাল্কেরও ফ্যাসিলিটি থাকে বা নিশ্চয়ই থাকবে, তাহলে সেই জাহাজগুলো আউটারে যে লাইটারিং শর্টেজ, যেখানে লাইটার নাই, 60,000, 70,000, 80,000 টন নিয়ে যেসব জাহাজগুলো আসবে এগুলোও সরাসরি এখানে ভিড়তে পারবে। তাহলে সর্বদিক দিয়ে এটাকে যদি দ্রুততার সাথে আমরা শেষ করতে পারলে এটার কিন্তু একটা ভেরি ভেরি গুড ইম্প্যাক্ট আমাদের এখানে থাকবে। পতেঙ্গায় 900 একর ভূমির উপর নির্মিত হবে 6 কিলোমিটার এ বে টার্মিনাল। 3.5 কিলোমিটার দীর্ঘ এর জেটিতে একই সময়ে ভিড়তে পারবে 4 থেকে 5টি বড় মাদার ভেসেল। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। দিনাজপুরের বিরামপুর ভাইগর সীমান্ত দিয়ে 9 নারীকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি এবং এলাকাবাসীর প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। ঘাসুরিয়া বিওপির কোম্পানি কমান্ডার টি আলম জানান, ভোরে ওই সীমান্ত দিয়ে 9 জন নারীকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি সদস্যরা তাদের বাধা দেয়। বিজিবির আহ্বানে এলাকাবাসী ঘটনাস্থলে আসে। পরে সম্মিলিত প্রতিরোধের মুখে বিএসএফ ওই নারীদের আবারও ভারতীয় সীমান্তে ফিরিয়ে নিতে বাধ্য হয়। তিনি আরও জানান, সীমান্ত দিয়ে যেন কেউ অবৈধভাবে বাংলাদেশে ঢুকতে না পারে সেজন্য বিজিবির টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে। দর্শক, দিনাজপুর সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সামিউল ইসলাম। সামিউল, ওই 9 নারীর পরিচয় কি জানা গিয়েছে কিনা, তাদের অবস্থান এখন কোথায় রয়েছে এবং বিএসএফ এর এই অপচেষ্টার কি কোনো অফিসিয়াল প্রতিবাদ করা হয়েছে কিনা জানাবেন। তিশা, ধন্যবাদ আপনাকে। আপনি প্রতিবেদনে যেটি বলছিলেন যে আসলে দিনাজপুরে যে বিরামপুরের ভাইগর সীমান্ত রয়েছে সেই সীমান্তে কিন্তু আজকে ভোর রাতে কিন্তু বিএসএফ কিন্তু 9 নাগরিককে কিন্তু ভারত থেকে পুশিং করার চেষ্টা করেছেন। তবে যখন চেষ্টা করেন তখন কিন্তু এলাকাবাসী এবং বিজিবির যে তৎপরতা, সেই তৎপরতাই কিন্তু তারা পিছু হতে বাধ্য হয়। এবং বর্তমানে যেটি আপনাকে বলি যে আসলে সেখানে কিন্তু উত্তেজনা বিরাজমান করছেন। তবে এলাকাবাসী যেটি বলছেন আসলে কোন ক্রমে ভারত থেকে পুশিং করতে দেওয়া যাবে না, সেক্ষেত্রে তারা কিন্তু এলাকাবাসীও সচেতন রয়েছেন। তবে এই বিষয়ে আমি আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে ওই সেই 9 নাগরিক যারা ভারতীয় যে নাগরিক, সেটি কিন্তু দিনাজপুর জেলার বিরামপুর সীমান্তের যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত থেকে 10 গজ দূরে কিন্তু তারা অবস্থান করছেন এবং সেখানে বিএসএফ আছেন এবং এই ওই পারে বিএসএফ এবং এপারে বিজিবি টহলদার জোরদার করেছেন। আমি স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে সকালবেলা কিন্তু তারা এটি কিন্তু জোর করে তারা পুশিং করার চেষ্টা করেছেন। তবে বিজিবি এবং গ্রামবাসী সবসময় তৎপর রয়েছে তাদেরকে বাধা দেওয়ার জন্য। তিশা, এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। সামিউল ইসলাম, আপনি আছেন, খোঁজ খবর রাখতে থাকুন, নিশ্চয়ই আবারও যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, দিনাজপুর সীমান্ত পরিস্থিতি নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সামিউল ইসলাম। ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা সীমান্তে 6 জনকে বিএসএফ এর পুশিংয়ের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। তাদেরকে ভারতের অভ্যন্তরে ফেরত পাঠানো হয়েছে। 58 বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, সকাল 6টার দিকে মহেশপুরের সামন্তা সীমান্তে বিএসএফ এর সিংহমরা ক্যাম্পের গেট দিয়ে
2 জন নারী ও 4 জন পুরুষকে পুশিনের চেষ্টা চালায়। এ সময় বিজিবির টহলরত সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের প্রতিহত করে ভারতের অভ্যন্তরে ফেরত পাঠায়। এই ঘটনায় 58 বিজিবির পক্ষ থেকে বিএসএফকে প্রতিবাদ জানানো হয়েছে। দর্শক, এ পর্যায়ে আমরা একটু ঝিনাইদহের পুশিনের পরিস্থিতি সম্পর্কে জানবো। সেখানে আছেন আমাদের সহকর্মী রাজীব আহমেদ। রাজীব, আপনি যেখানে রয়েছেন সেখানে পুশিন পরিস্থিতি একটু জানাবেন, এখন কেমন রয়েছে, 6 জনের অবস্থান এখন কোথায় রয়েছে এবং বিজিবি এ বিষয়ে কি বলছে? তিশা, নিশ্চয়ই আপনি জানেন যে আজ সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা সীমান্তে বিএসএফ 6 জন নারী পুরুষ পুশিনের চেষ্টা করছিল। সেই ক্ষেত্রে বাংলাদেশের বিজিবি এবং গ্রামবাসীর সহযোগিতায় সেটি প্রতিহত করা হয়। এখন পর্যন্ত বিজিবির সাথে কথা বলা হয়েছে। বিজিবির পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে ভারতের অভ্যন্তরে যে তারকাটা বেড়া, সে তারকাটা বেড়ার পাশে একটি ঝোপ আছে, মূলত ঝোপের মাঝখানে লুকিয়ে রাখা হয়েছে 6 জন নারী পুরুষকে। গ্রামবাসী ধারণা করছে যে সন্ধ্যার পর অথবা গভীর রাতে বিএসএফ আবারও পুশিনের চেষ্টা করতে পারে, কিন্তু গ্রামবাসী পাহারা দিচ্ছে। অপরদিকে বিজিবির পক্ষ থেকে কঠোর অবস্থানে রয়েছে। এ ব্যাপারে 58 বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানিয়েছেন যে তারা কড়া বার্তা জানিয়েছেন বিএসএফকে এবং কঠোর প্রতিবাদ জানিয়েছেন। এবং পরবর্তীতে এর আগেও কিন্তু গত মাসে অর্থাৎ 10 জন নারী পুরুষ কিন্তু ওই বিএসএফ ভারতীয় সীমান্ত থেকে পুশিনের চেষ্টা করছে। সেটি বাংলাদেশের বিজিবি কিন্তু কঠোরভাবে সেটা প্রতিহত করে এবং তাদের ভারতীয় সীমান্তে কিন্তু পাঠিয়ে দিয়েছিল। আজকে যে পরিস্থিতি, আজকে সীমান্তে বিজিবির পক্ষ থেকে অতিরিক্ত টহলের ব্যবস্থা করা হয়েছে। বিজিবি সদস্যরা এলাকায়, সীমান্ত এলাকায় শূন্য রেখায় মোতায়েন করা হয়েছে এবং সেক্ষেত্রে তারা কঠোর নজরদারি অবস্থায় রয়েছে। এই হলো সর্বশেষ পরিস্থিতি। তিশা, রাজীব আহমেদ, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, ঝিনাইদহে পুশিন পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রাজীব আহমেদ। পটুয়াখালীতে জমির বিরোধে কাদা পানিতে ডুবিয়ে এক বৃদ্ধকে হত্যা ও তার 3 পুত্রবধূকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতনের 5 দিনেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। কলাপাড়ার মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়ে জানিয়েছেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। মিলন কর্মকার রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। কলাপাড়ার সাগরপাড়ের গ্রাম নয়াকাটা, সেখানকার ছোট্ট একখণ্ড জমি নিয়ে দীর্ঘদিন খলিল মিয়ার সাথে বিরোধ হারিজ আহমেদের পরিবারের। এ নিয়ে একাধিক মামলা, পাল্টা মামলা ও সালিশ বৈঠক হলেও সমাধান হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, গত 19 জুলাই ইউপি সদস্য জসিম খন্দকারের নেতৃত্বে অন্তত 40 জন সশস্ত্র অবস্থায় বিরোধপূর্ণ ওই জমিতে চাষাবাদ শুরু করে। হারিজ আহমেদ বাধা দিতে গেলে তাকে কাদা পানিতে চুবিয়ে হত্যা করা হয়। প্রতিবাদ করতে গেলে তার 3 পুত্রবধূকেও বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করে। আমার আব্বারকে খলিল, সেকান্দার, সলেমান, হাসিফ, মিজানুর, আবার সরোয়ার, অলিউল্লাহ, সালেক, এরাই আমার আব্বাই বৃষ্টির মতো ফিরাইতেছে। আমার আব্বাই পড়ে গেছে, দৌড়ে গেছে আমার স্ত্রী সীমা এবং আমার বাতিজা হাসান, বাস্তি দুলিয়া এবং সুবর্ণা, এরা দৌড়ে গেছে। যাওয়ার পরে বেদরকভাবে এরা আবার এদের খাম্বার সাথে বাঁধে এদেরকে পিটাইয়া আমার আব্বাকে নির্মমভাবে এভাবে হত্যা করছে এরা। 21 জুলাই মহিপুর থানায় ইউপি সদস্য জসিম খন্দকার, খলিল মিয়া সহ 18 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 20 জনের নামে মামলা করেছেন নিহতের স্বজনরা। এটার আমরা বিচার চাই, আমরা ফাঁসি চাই। এইভাবে অত্যাচার করে বা এইভাবে যে মারে, আমাকে এলাকায় কখনো দেখে নেই। এই নতুন বাংলাদেশ তো আমরা এরকম বাংলাদেশ চাইনি, আমরা এদের বিচার চাই। 2 এর দেশে পিড়াইছে, হ্যাঁ একটা বাড়ি দিয়ে সইতে পারে না, হ্যাঁ বাড়ি যে কতটি দিছে এর কোনো হিসাব নিকাশ নাই। এই আপনাকে ধরে আমরা সত্য বিচার চাই। কিন্তু 5 দিনেও নৃশংস এই হত্যাকাণ্ড ও নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্তরা গ্রেপ্তার না হয় ক্ষুব্ধ গ্রামবাসী। তারা জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। মাথা আসলো আড়াউ করে আর এই সাইড আর 2 দিন বের আছে, কিন্তু আমরা গেছি লাড়ির ভয়তে আর বেরতে পারিনি। ওই কাপলা গাছটা যাই ধরছে, ওরা ঠ্যাং ধরে টাইনে নামাইয়া হিয়াপর ওদ্দুর পিডাইনে ওদ্দুর পিডাইছে। দুলালের ওই রাস্তায় হালাই পিডাইছে সলেমান আর সলেমানের ছেলে। এই ওনার প্যারেন্টরা যেরকম হত্যা করছে, এই আমরা বিচার চাই, এই লোকের আমরা ফাঁসি চাই। এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঠোফোনে বলেন, এ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। মারধরে আহত হয়ে হাসপাতালে ভর্তি হলে এই যে বৃদ্ধ হারিস 65 বছর, ইনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এখন পর্যন্ত আটক করা সম্ভব হয়নি, আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে
এ ঘটনার পর অভিযুক্তদের কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। পিন্টু হাজং, ৭১। ফরিদপুর সদর উপজেলার চর মাধবদী ইউনিয়নের লোকমান খারডাঙ্গি এলাকার ট্রান্সপোর্ট ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যাকাণ্ডে ৬ দিনেও কেউ গ্রেপ্তার হয়নি। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে তার পুরো পরিবার। এদিকে এই হত্যার বিচারের দাবিতে নিয়মিত বিক্ষোভ করছে এলাকাবাসী। মনিরুল ইসলাম টিটুর তথ্য ছবিতে প্রতিবেদন। গত ১৬ জুলাই নিজের বাড়ির সামনে থেকে নিখোঁজ হন ট্রান্সপোর্ট ব্যবসায়ী ইউসুফ ফকির। এই ঘটনায় ১৭ জুলাই সাধারণ ডায়েরি করার পরদিন সকালে বাড়ির কাছের পাটক্ষেত থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে তাকে অপহরণ করা হয়েছে দাবি করে ৩০,০০০ টাকা মুক্তিপণ চাওয়া হয় পরিবারের কাছে। পরিবারের দাবি, ইউসুফকে নির্যাতনের পর বিষ খাইয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ৬ দিন পেরিয়ে গেলেও হত্যাকারীদের শনাক্ত করতে না পারায় নিরাপত্তাহীনতায় রয়েছে পরিবার। ছোট ছোট বাচ্চারা না হলো কোনো জায়গায় যাইতে পারবে, স্কুলে যাবে, এখন তো ভয় যে আমার বাচ্চাদের না জানি ধরে নিয়ে যাবে কোথায় থেকে। হাতুড়ি দিয়ে মনে হয় বাড়িয়েছে, পুরো লট দিয়ে মনে হয় বাড়িয়েছে, পুরো শরীরে দাগ, মানে পুরো শরীরে দাগি হয়ে গেছে, মাংস হাতির মাংসগুলা পল্টায় গেছে, তাকে বিষ খাওয়ানো হয়েছে। স্বজন এবং জনপ্রতিনিধিরা মনে করেন এমন নির্মমতার বিচার হওয়া জরুরি। এর বিচার যদি না হয় আমাদের বাড়ির মানে প্রত্যেকটা লোকই আতঙ্কে আছে, আবারও এরকম হবে। যদি শাস্তির আওতায় না আসে তাহলে ওরা মনে করবে এগুলো করলে আর কিছু হয় না, এটা পরবর্তীতে এরকম সিরিয়াল ভাবে করতে পারে। পুলিশ বলছে দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। সুমুলার স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে একটি হত্যা মামলা রুজু করা হয় মামলা আসামিদের অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে। তো আসামিদের শনাক্ত সহ মামলার মূল রহস্য উদ্ঘাটনে আমরা তৎপর আছি। এদিকে হত্যাকারীদের শনাক্ত, গ্রেফতার ও বিচার দাবিতে এলাকাবাসী পালন করছে নানা কর্মসূচি। হাসান আহমেদ, ৭১। ঝিনাইদহে ৬ বছরের কন্যা শিশুকে যৌন নিপীড়নের ঘটনা সালিসি মীমাংসার নামে ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। পরে পুলিশের সহায়তায় অভিযুক্ত প্রান্ত হাসানের বিরুদ্ধে মামলা করেছে শিশুর পরিবার। অভিযুক্তের পরিবারের দাবি সে ষড়যন্ত্রের শিকার। তবে পুলিশ বলছেন তাকে গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে। রাজীব হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। ঘটনা গত বুধবারের ঝিনাইদহের সদর উপজেলার পোড়াহাটি গ্রামের। ৬ বছরের শিশু মাদ্রাসা থেকে ফেরার পথে বাড়ির পাশের মুদি দোকানদারের ছেলে প্রান্ত মিষ্টি ও টাকা দেওয়ার লোভ দেখিয়ে ওই শিশুর ওপর নির্যাতন চালায়। শিশুটি চিৎকার করলে তাকে হত্যার হুমকি দিয়ে ছেড়ে দেয়। শিশুটি ভয়ে একদিন চুপ থাকলেও বৃহস্পতিবার তার পরিবারকে এই ঘটনা জানায়। মামলা করার জন্য সহায়তা চাইতে গেলে সামাজিকভাবে ঘটনা ধামাচাপা দিতে সালিসি মীমাংসার চেষ্টা করা হয় বলে অভিযোগ পরিবারের। আমার খত্তা দেবেন টাকা দিলাম, লোভ টাকা নিয়ে গেছে, আমার সাথে যা হয়েছে এখন শাস্তি চাই, বিচার চাই। আসে আমার বড় মেয়ের সাথে বলেছে যাপা আমার এই করিয়াছে প্রান্ত ডাকি নিয়ে যা পোস্টার হইতে, তারপর বাবার সাথে বলেছে গত 3 দিন। আমি খুবই গরিব মানুষ, আমার কিছুই নাই, আমি খুব অসহায় মানুষ, আমার 3টে মেয়ে, আমার কিছুই নাই, আমি আইন আদালতের বিচার চাই। আসলে উদ্দেশ্য ছিল ধর্ষণ করে মেরে ফেলার, তা আমি এর বিচার চাই, এরকম ঘটনা যেন তার ঘটে না। এলাকার লোকজন জানান অভিযুক্ত প্রান্তের নামে আগেও এ ধরনের অভিযোগ ছিল। যদিও অভিযুক্তের পরিবার দাবি করছে প্রান্তকে পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে। এমন কিছু বিচার সুষ্ঠু হোক যেটা আমার আপনার পরিবার বা অন্য কারো পরিবারের যেটা না ঘটে। সুষ্ঠু তদন্ত যেটা ভালো হয় সেটাই হবে, আইনি যেটা আইনে গেছে। যেগুলো মানে বলেছে সেগুলো সবই মিথ্যা। আসলে আমার স্বামী ওখানে মাছ মারতে গেছিল, ষড়যন্ত্র করে মানে এগুলো ফাঁসাইছে, ওনার মেয়েকে শিখায় ওখানে পাঠাইছে আর কি। সে অনেকদিন ধরেই মনে করেন ওর সাথে একসাথে এক জায়গায় দোকানদারি করে, অনেকদিন ধরেই কলা গাছ কাটা নিয়ে এক জায়গায় গাছ পাশাপাশি গাছ আছে, সেই সব নিয়ে অনেকদিন ধরেই ঝামেলা হওয়ার পরে মনে করেন কিভাবে ফাঁসাবে সে বুদ্ধি করে কায়দা করে মামলা দিয়েছে। এখন মামলায় যা হয়। সদর থানা পুলিশ জানিয়েছে এই ঘটনা সালিশের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। পরে পরিবারের সাথে কথা বলে মামলা নেওয়া হয়েছে। তথ্যের ভিত্তিতে আমরা খোঁজখবর নিয়ে ভিকটিমের বাবার সঙ্গে কথা বলে এজাহার নিয়েছি এবং একজন আসামির বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা মামলা নিয়েছি। এই মামলার তদন্ত অব্যাহত আছে। ভিকটিমের আজকে কোর্টে বিজ্ঞ আদালতে 22 ধারার জবানবন্দি রেকর্ড করা হয়েছে। আসামি পলাতক আছে, আসামি গ্রেপ্তারের চেষ্টা আমরা অব্যাহত রেখেছি। আদালতে শুক্রবার শিশুটি জবানবন্দি দিয়েছে। হাসান আহমেদ, ৭১।
বান্দরবানের থানচি উপজেলার বড় পাথর এলাকায় সাঙ্গ নদীতে নৌকা ডুবে একজন পর্যটক নিখোঁজ হয়েছে। শুক্রবার বিকেলে এই দুর্ঘটনা হয়। ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জানান, টেন্ডুমুখ এলাকা থেকে দুটি নৌকায় করে 13 সদস্যের একটি পর্যটক দল বড় পাথরের উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় স্রোতে একটি নৌকা ডুবে গেলে একজন পর্যটক নিখোঁজ হয়েছেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে উদ্ধার অভিযান চালানো হয়। কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে এক পর্যটক নিখোঁজ রয়েছেন। কলাতলী পয়েন্টে এই দুর্ঘটনায় অপর একজনকে জীবিত উদ্ধার করা হয়। কক্সবাজার জেলা প্রশাসনের বিচ কর্মীদের ইনচার্জ মাহবুবুর রহমান জানান, শুক্রবার বিকেলে কক্সবাজারের কলাতলী পয়েন্টে সমুদ্রে গোসলে নামেন মেহেরপুরের হাসপাতাল সড়ক এলাকার মোহাম্মদ হেলাল উদ্দিন ও তার ছেলে। এ সময় ঢেউয়ের তোড়ে বাবা ও ছেলে দুইজনেই ভেসে যান। পরবর্তীতে উপস্থিত লোকজনের সহায়তায় ছেলেকে দ্রুত জীবিত উদ্ধার করা সম্ভব হয়, তবে সাগরের স্রোতে ভেসে যান বাবা হেলাল উদ্দিন। ঘটনার পরপরই জেলা প্রশাসন এবং বিচ ম্যানেজমেন্ট কমিটির নিয়ন্ত্রিত কর্মীদের যৌথ সমন্বয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। নিখোঁজ পর্যটককে উদ্ধারে সমুদ্রে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানায় কক্সবাজার জেলা প্রশাসন। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ছিচকে চুরি, ডাকাতি ও জলদস্যুতা প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ কোস্টগার্ড। একই সঙ্গে সম্প্রতি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে 3 জায়গায় লুট, নিরাপত্তা উদ্বেগ শীর্ষক সংবাদের কিছু তথ্য বিভ্রান্তিকর বলেও দাবি করেছে এই বাহিনী। শনিবার চট্টগ্রামে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কোস্টগার্ড জানায়, বহির্নোঙরে নিয়মিত টহল, বিশেষ অভিযান, গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তি নির্ভর পর্যবেক্ষণের মাধ্যমে অপরাধ দমনে কাজ চলছে। গত 6 মাসে পূর্ব জোনে 3485টি টহল ও 112টি বিশেষ অভিযান পরিচালনা করে 34 জনকে আটক করা হয়েছে। এছাড়া সর্বশেষ বিশেষ অভিযানে 16টি নৌযান সহ 42 জনকে আটক করা হয়েছে বলেও জানানো হয়। বাংলাদেশ কোস্টগার্ড দেশের সুনীল অর্থনীতি সুরক্ষায় সমুদ্র উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে ছিচকে চুরি, পাইরেসি ও চোরাচালান প্রতিরোধে সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যাচ্ছে। এই কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে। কক্সবাজারের পেকুয়ার মগনামা ইউনিয়নে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকারি খালের 58টি অবৈধ কৃত্রিম বাঁধ উচ্ছেদ এবং স্লুইস গেটে বসানো জাল সরিয়ে নেওয়া হয়েছে। মগনামা ইউনিয়নের চেয়ারম্যান ইউনুস চৌধুরী জানান, চলতি বর্ষায় ওই ইউনিয়নের খালগুলোর গতিপথ রোধ করে অবৈধ বাঁধ দেয় এবং স্লুইস গেটে জাল পাতে কিছু অসাধু লোক। এতে তীব্র জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়ে অন্তত 3000 পরিবার, ভেসে যায় 20টি ঘেরের মাছ। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ওই এলাকায় পরিদর্শন করেন। পরে তিনি তাৎক্ষণিকভাবে সব অবৈধ বাঁধ এবং জাল উচ্ছেদের নির্দেশ দেন। গত 22 জুলাই থেকে অবৈধ বাঁধ ও জাল উচ্ছেদের অভিযান শুরু হয়। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, ইউনিয়ন পরিষদকে এবং সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা উপস্থিত ছিল তাদেরকে নির্দেশনা দেন অবৈধ বাঁধ এবং অবৈধ দাহ্যা এবং অবৈধ জাল যেন অপসারণ করা হয়। ঢাকার ধামরাইয়ে ইসলামপুর এলাকায় 4টি যানবাহনের সংঘর্ষে আবাস সাহা ও সুজন সাহা নামে 2 শিক্ষার্থী মারা গেছে। শনিবার সকাল 9টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের ইসলামপুর বাটার গেট এলাকায় এই দুর্ঘটনা হয়। নিহত আবাস সাহা মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী, অন্যজন এইচএসসি পরীক্ষার্থী সুজয় সাহা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে মানিকগঞ্জগামী যাত্রীবাহী বাস মহাসড়কের পাশেই নষ্ট হয়ে দাঁড়িয়েছিল। এ সময় একটি প্রাইভেট কার হঠাৎ ব্রেক করলে তার পেছনের কাভার্ড ভ্যানও ব্রেক করে। পেছনের 2টি মোটরসাইকেল এই সময় গতি কমিয়ে ফেললে দ্রুত গতির একটি বাস মোটরসাইকেল দুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 2 মোটরসাইকেল আরোহী মারা যান। বন কর্মকর্তাদের চাঁদা না দেয়ায় কাটা হয়েছে মৌলভীবাজারের রাজকান্দি বনের আলিমুল্লার বাগানের কমলা ও মালটার গাছ। বৃহস্পতিবার এই ঘটনায় গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শনে গেলে এই অভিযোগ করেন এলাকাবাসী। তবে চাঁদা চাওয়ার অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত বন কর্মকর্তা জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাগানটি উচ্ছেদ করা হয়েছে। আহমেদ ফারুক মিল্লাদের তথ্য ছবিতে প্রতিবেদন।
আলিমুল্লার বাগানের কমলা ও মাল্টার গাছ কাটার বিষয়টি প্রশাসনের নজর পেরিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত পৌঁছে গেছে। পরে প্রকৃত ঘটনা তদন্তে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার ৩ সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেন। কমিটির সদস্যরা জানিয়েছে প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে। সবকিছু পর্যালোচনা করে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। এর সাথে সংশ্লিষ্ট যারা আছে সকলের আমরা বক্তব্য গ্রহণ করেছি, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছি এবং এই গৃহীত বক্তব্য এবং তথ্য উপাত্ত সমন্বয়ে একটা প্রতিবেদন তৈরি করে আমরা যথাসময়ে অতি শীঘ্রই সরকারের কাছে আমরা দাখিল করব। পরিবারটির দাবি, বন বিভাগের লোকজন বিভিন্ন সময়ে তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেয় আশেপাশের আরো অনেক বাগান ফেলে রেখে শুধুমাত্র তাদের বাগানটি উচ্ছেদ করা হয়। কয়েক মাস পরেই 25 থেকে 26 লাখ টাকার কমলা বিক্রির আশা ছিল তাদের। আমার বাড়িতে আইসে ওট করে বলতেছে আপনার বাগান তো অনেক বড় হয়েছে, সুন্দর হয়েছে, এখন তো আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন, এখন আমাদেরকে এখন তো কিছু দিতে হবে। আমি বললাম স্যার আমি কি দিব আপনাদেরকে, কি দিতে পারি বলেন? তখন বলছে আপনি 5 লাখ টাকা দিতে হবে। কোনো ভিলেজের কাছে এগ্রিমেন্টের কাগজ নেই, সব অফিসে বিট অফিসে আছে। 10টা বাগান যদি এখনো মাথা উঁচু করে দাঁড়ায় থাকতে পারলো, আমার বাগানটা কি দোষ করলো? এলাকার লোকজন জানান, তারা তদন্ত কমিটিকে জানিয়েছে বন বিভাগের অনুমতি নিয়ে 2018 সালে বাগানটি করলেও উদ্দেশ্য প্রণোদিতভাবে এটি ধ্বংস করা হয়। কতটুক কষ্ট হয়েছে, আমাদেরও কতটুক কষ্ট হয়েছে, খুব কষ্ট লাগছে এই বাগানটা কাটার জন্য। আপনাদের কাছে বিচার দিলাম। এর বাদে সাদা ঢুকাইলো, এই সাদা আমরা কেউ দিতাম, কইলাম বা সাদা আমরা দিতাম, না তে বাগান কাটি ফেলাম। লেনদেনের ভিতরেই কোনো ধরনের ঘষাঘষি শুরু হওয়ার পরেই এই বাগানটা 20 মিনিটের ভিতরেই উচ্ছেদ করে। এদিকে অভিযুক্ত বনবিটের কর্মকর্তারা চাঁদার বিষয়টি অস্বীকার করে বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের উচ্ছেদ করা হয়েছে। অভিযোগ একেবারে ভিত্তিহীন এবং অমূলক, এবং এই ব্যাপারে আসলে ওনারা কোনো যদি তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারে তাহলে তারা লিখিতভাবে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে পারে। বাগানটি অবৈধই হলে কেন 8 বছর ধরে সেটি উচ্ছেদ করা হলো না, এই প্রশ্নের উত্তর খুঁজছেন এলাকার বাসিন্দারা। আল ইমরান, 71। সরকারি জমিতে গাছ রোপণ করায় মামলা দিয়ে বৃক্ষপ্রেমী এক ব্যক্তিকে হয়রানির অভিযোগ উঠেছে হিলির সাবেক বন কর্মকর্তা মাহমুদুর রহমানের বিরুদ্ধে। ভুক্তভোগী লুৎফর রহমানের অভিযোগ, সরকারি জমিতে গাছ রোপণ করায় তার কাছে 50,000 টাকা দাবি করেন ওই বন কর্মকর্তা। না দেওয়ায় তার বিরুদ্ধে এই মামলা। এ বিষয়ে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান মাহমুদুর রহমান। সামিউল ইসলাম আরিফের তথ্য ছবিতে প্রতিবেদন। 2024 সালে উপজেলা কৃষি অফিস থেকে 20টি আমের চারা পান হিলির লুৎফর রহমান। সেটি তিনি এলাকার সরকারি ফাঁকা জমিতে রোপণ করেন। ভুক্তভোগী অভিযোগ করেন, এ কারণে বন কর্মকর্তা মাহমুদুর রহমান 50,000 টাকা চান। না দেয় মিথ্যা অভিযোগে মামলা করেন। গাছ লাগা হইলো, গাছে পাতা ছাড়লো, সেই গাছের পাতা কালো হয়ে প্রায় 2 মাস পর মাহমুদুর রহমান বিট আমাকে ফোন দিয়ে বলছে, ঠিক আছে তখন শোনাম এই 4টার দিকে, যে আপনি কোথায় আছেন? বললাম আমি ফুলবাড়িতে মোটরসাইকেলে আছি। যে আপনি আমার জমিতে গাছ গেড়েছেন, গাছ তুলে ফেলে দেন, আর না হলে আপনার উপর আমি মামলা দেবো, আমার টাকা দিতে হবে 50,000। এলাকার লোকজন জানান, সরকারি এই ফাঁকা জায়গায় দীর্ঘদিন থেকে ফুটবল খেলে এলাকার ছেলেরা। এর পাশে বৃক্ষপ্রেমিক লুৎফর রহমান গাছ রোপণ করেছেন। তার বিরুদ্ধে আনা এই অভিযোগ বানোয়াট। উনি লোকটা কিন্তু ভালো, গাছ আমাদের এখানে লাগাচ্ছে, উনি কাটে নাই। আমাদের কিছু কাজ উনি বিভিন্নভাবে করে থাকেন, মসজিদ, মাদ্রাসা, আপনার বৃক্ষরোপণ, রাস্তাতে গাছ লাগানো। ও গাছ কাটে, ও বিক্রি করে, ওরাই লোকজনদের বিক্রি করে আমাদের উপরে মামলা দেয়। যেন কোনো বিট কিংবা সরকারি বন বিভাগের কর্মকর্তা এসে আমাদের কোনো হয়রানিমূলক মামলা দিতে না পারে, আমরা এটা থেকে অব্যাহতি চাই। অভিযোগের বিষয়ে বিট কর্মকর্তা মাহমুদুর রহমান মুঠোফোনে বলেন, তিনি এখন ঢাকায় বদলি হয়েছেন। এ বিষয়ে তার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলতে হবে। অভিযোগ আসছে দিনাজপুর ডিভিশনে যায় দেন ভাই, এটা আমার সাথে বলে লাভ নেবে না। দিনাজপুর ডিভিশন অফিস আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তাদেরকে জানান আমার অভিযোগ গুলেন, আমাকে বলে লাভ হবে না ভাই, আমি এখন ঢাকাতে। চরকাই রেঞ্জের বর্তমান কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, এ বিষয়ে তার জানা নেই। যেহেতু মামলা হয়েছে, এখন এটি আদালতের বিষয়। ওনার সাথে আপনারা যোগাযোগ করেন, উনি কেন মিথ্যা মামলা দিচ্ছে কিনা ওনাকে জিজ্ঞাসা করেন। ওটা কোর্টে বলতে হবে যে উনি এটা মিথ্যা মামলা কিনা, এটা কোর্টকে ওনার প্রমাণ করে দেবে। তাছাড়া আমাদের এখান থেকে আর করার কিছু নেই। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান এলাকাবাসী। পিন্টু হাজং, 71।
দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।